হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। আজ আমরা ক্লাস 11-এর অর্গ্যানিক কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার শুরু করতে চলেছি, যেটা হলো বেসিক প্রিন্সিপালস অফ অর্গ্যানিক কেমিস্ট্রি। এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব অর্গ্যানিক যৌগ কাদের বলে এবং অর্গ্যানিক যৌগের বৈশিষ্ট্য কী কী হয়, তার সাথে আইসোমেরিজম, হোমোলোগাস সিরিজ, ফাংশনাল গ্রুপ কী কী রয়েছে এবং যত রকম জৈব যৌগ আমরা পেয়ে থাকি বা আমাদের নলেজে আছে তাদের নামকরণ কিভাবে করা হয় IUPAC কনভেনশন অনুযায়ী, এবং তার সাথে সাথে কিছু বিশেষ যৌগের আমরা সাধারণ নামগুলো কিন্তু শিখব। তাহলে আজকের টপিক শুরু করা যাক। বেসিক প্রিন্সিপালস অফ অর্গ্যানিক কেমিস্ট্রি। একদম প্রথম চ্যাপ্টার ক্লাস 11-এর অর্গ্যানিকের। তো আমরা আজকের আলোচনায় প্রথম শুরু করব যে অর্গ্যানিক কম্পাউন্ড কাদের বলে, জৈব যৌগ কাদের বলে। এই সম্পর্কে তোমরা ক্লাস 10-এ অলরেডি একটা আইডিয়া পেয়ে এসেছো। অর্গ্যানিক কম্পাউন্ড কাদের বলে? অর্গ্যানিক কম্পাউন্ড আমরা যেটা জানি যে অর্গ্যানিক কম্পাউন্ড বলতে যেটা বোঝায় সেটা হলো যে কার্বন সমন্বিত কোনো যৌগ, অর্থাৎ অর্গ্যানিক কম্পাউন্ডের মূল উপাদান হিসাবে কার্বন পরমাণু থাকবে। এবার এই কার্বন পরমাণু সমন্বিত এরকম অনেক যৌগ রয়েছে, তারা সবাই কি অর্গ্যানিক কম্পাউন্ড? যেমন ধরো তোমাদের নলেজে যে যৌগগুলো রয়েছে সেইগুলোর উদাহরণ তুলে যদি আমি বলি, মিথেন অর্গ্যানিক কম্পাউন্ড, কার্বন ডাই অক্সাইড যদি জিজ্ঞেস করি তাহলে তোমরা বলবে না, কার্বন ডাই অক্সাইড অর্গ্যানিক কম্পাউন্ড নয়। সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট এই সমস্ত অর্গ্যানিক কম্পাউন্ড নয়। তাহলে মিথেন যদি মিথেনেও তো কার্বন রয়েছে, মিথেন একটা অর্গ্যানিক কম্পাউন্ড, কিন্তু কার্বন ডাই অক্সাইড বা কার্বনেট, বাইকার্বনেট এরা কেউ অর্গ্যানিক কম্পাউন্ড কেন হলো না? তাহলে নিশ্চয়ই এরকম কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করা গেছে যে জৈব যৌগ বা অর্গ্যানিক কম্পাউন্ড হতে গেলে তাদের কিছু বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে, তবে গিয়েই সেই সমস্ত যৌগগুলোকে আমরা অর্গ্যানিক কম্পাউন্ড হিসাবে চিহ্নিত করতে পারবো। আর যদি ওই বিশেষ চরিত্রগুলো কার্বন সমন্বিত যারা যৌগ রয়েছে তাদের মধ্যে যারা যারা সেই বৈশিষ্ট্যগুলো দেখাবে না, তাদেরকে আমরা জৈব যৌগের আওতায় ফেলব না। তাহলে আমরা জৈব যৌগ বলতে মূল যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে সেইগুলো প্রথমে একটু পয়েন্ট আউট করি। প্রথম যেটা হলো যে কার্বন হচ্ছে মূল উপাদান, এটা থাকতেই হবে। কার্বন না থাকলে জৈব যৌগ হবে না। কার্বন পরমাণু হচ্ছে মূল উপাদান। দ্বিতীয় পয়েন্ট, এইগুলো সব পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু বলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে সমযোজী প্রকৃতির হতে হবে। জৈব যৌগ হতে গেলে তাদের সমযোজী যৌগ হতে হবে বা সমযোজী প্রকৃতির হতে হবে। তৃতীয় নম্বর পয়েন্ট কি, যে ওই যৌগে কার্বন পরমাণু যারা রয়েছে তাদের ক্যাটিনেশন প্রপার্টি থাকতে হবে। ক্যাটিনেশন প্রপার্টি বা ধর্ম, ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্মটা কি? ক্যাটিনেশন ধর্ম মানে হচ্ছে শৃঙ্খল গঠন ধর্ম। বা শৃঙ্খলায়ন ধর্ম। শৃঙ্খল গঠন ধর্ম বা শৃঙ্খলায়ন ধর্ম, অর্থাৎ কার্বন পরমাণুর যতগুলো যোজ্যতা আছে, তোমরা আশা করি জানো যে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4,
অর্থাৎ কার্বনের 4টে যোজ্যতা ইলেকট্রন আছে, সেই 4টে যোজ্যতা ইলেকট্রন ব্যবহার করে কার্বন 4টে সমযোজী বন্ধন তৈরি করতে পারে। তো এইভাবে কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে এরকম শৃঙ্খল গঠন করার একটা ধর্ম দেখাতে পারবে। যেই সমস্ত যৌগে বা যেই সমস্ত যৌগ এই ধরনের শৃঙ্খল গঠন করার ক্ষমতা দেখাবে তাদেরকে আমরা জৈব যৌগ বলবো। ওকে, তো সেই হিসাবে উদাহরণ আমরা কি বলতে পারি? মিথেন। দেখো, মিথেনে কার্বনের 4টে যোজ্যতায় 4টে হাইড্রোজেন আছে। ওকে, এবারে এই হাইড্রোজেনটাকে আমি প্রতিস্থাপিত করে আবার কার্বন বসাতে পারি। এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে তার সঙ্গে আবার কার্বন যোগ করতে পারি। এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে তার সঙ্গে আবার কার্বন যোগ করতে পারি এবং সেই কার্বনগুলোর সঙ্গে হাইড্রোজেন যোগ করতে পারি। তাহলে দেখো, এরকমভাবে আমি শৃঙ্খল তৈরি করতে পারছি এই যৌগগুলোর ক্ষেত্রে। অতএব মিথেনটাকে অর্গ্যানিক কম্পাউন্ড বলা হচ্ছে। মিথেন যে যৌগটা, এখানে কিন্তু কার্বনের শৃঙ্খল নেই, কিন্তু এই মিথেন ব্যবহার করে আমরা শৃঙ্খল ঘটিত যৌগ তৈরি করতে সক্ষম হচ্ছি। সেই কারণেই মিথেনটাকে জৈব যৌগ হিসাবে বলা হয় এবং মিথেন হচ্ছে একদম সরলতম জৈব যৌগ। সরলতম জৈব যৌগ। যত রকম জৈব যৌগ আছে তাদের মধ্যে মিথেন হচ্ছে সরলতম জৈব যৌগ। ঠিক আছে, এবার দেখো, এই যে সমযোজী যৌগ হতে হবে যে কথাটা বলেছি, এই সমযোজী যৌগ হওয়ার ফলে জৈব যৌগের আরও কিছু বিশেষ ভৌত বৈশিষ্ট্য আমরা অবজার্ভ করি অন্যান্য যৌগের অপেক্ষায়। কথাটার মানে কি? দেখো, এরা যেমন জৈব যৌগ তেমনি অজৈব যৌগ আছে। এবার তোমরা প্রশ্ন করতে পারো, অজৈব যৌগ কারা? আমি যদি কার্বনের সাপেক্ষেই বলি, কার্বন যেখানে মূল উপাদান ঠিক আছে, শৃঙ্খল ধর্ম তৈরি করতে পারছে, সমযোজী চরিত্র তো দেখাতেই হবে, এই সমস্ত থাকলে তারা জৈব যৌগ। কিন্তু যেই ধরনের যৌগে কার্বন পরমাণু আছে কিন্তু শৃঙ্খল গঠন করতে অক্ষম, সমযোজী ধর্ম দেখাচ্ছে কিন্তু সেখানে শৃঙ্খল তৈরি করতে পারছে না, অথচ কার্বন রয়েছে, তাহলে সেই সমস্ত যৌগই জৈব যৌগ যদি না হয় তাহলে তারা কি হবে? অজৈব যৌগ হবে। ঠিক কি না? তাহলে আমাদের দু রকম যৌগ, একটা হচ্ছে জৈব যৌগ এবং আর একটা হচ্ছে অজৈব যৌগ। তাহলে এই জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে কিছু তো ভৌত বৈশিষ্ট্য বা রাসায়নিক বৈশিষ্ট্যের তো পার্থক্য থাকতে হবে। তো সেইগুলো কি কি এবারে দেখা যাক। তো সেইটাই আমি বলতে চাইছি যে সমযোজী যৌগ যেটা আমি বললাম, এর ফলেই কিন্তু ওই ধর্মগুলোর পার্থক্যটা আমরা বুঝতে পারি। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিলাম কিছুক্ষণ আগেই, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, তাতে কার্বন রয়েছে কিন্তু যৌগটা আয়নীয় যৌগ, তাই না? তো সেক্ষেত্রে কি কি ধর্মের আমরা পার্থক্য দেখতে পাই সেইগুলো এবার একটু দেখব। পয়েন্ট হচ্ছে অর্গানিক অর্গানিক কম্পাউন্ডের বৈশিষ্ট্য বলি, সেটা বুঝতে পারলেই তোমরা ইনঅর্গানিক কম্পাউন্ডের সাথে ডিফারেন্স করতে পারবে। ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। 1 নম্বর, ম্যাক্সিমাম যৌগের জলে দ্রাব্যতা কম। ম্যাক্সিমাম যৌগের জলে দ্রাব্যতা কম, কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ড যারা আছে তাদের কিছু কিছু হয়তো জলে দ্রাব্যতা দেখায় না, কিন্তু অধিকাংশ যৌগ তারা জলে দ্রাব্যতা ভীষণভাবে দেখায়। জৈব যৌগ কিন্তু জলে কম দ্রাব্য হয়, ম্যাক্সিমাম যৌগ কম দ্রাব্য, কিন্তু অজৈব যৌগ ম্যাক্সিমাম জলে দ্রাব্য, খুব কম সংখ্যক জলে অদ্রাব্য। আচ্ছা, জলে দ্রাব্যতা কম হলে কিসে দ্রাব্য?
CCl4 বা CHCl3, ইথার, অ্যালকোহলে দ্রাব্য। এই সমস্ত দ্রাবকে দ্রবীভূত হবে। যারা নন পোলার বা যারা কম পোলার, সেই সমস্ত দ্রাবকে জৈব যৌগগুলো খুব সহজে দ্রবীভূত হয়ে যায়। নেক্সট, এদের মেল্টিং পয়েন্ট, মেল্টিং এবং বয়েলিং পয়েন্ট, মেল্টিং এবং বয়েলিং পয়েন্ট অত্যন্ত কম। মেল্টিং এবং বয়েলিং পয়েন্ট অত্যন্ত কম। সমযোজী বন্ধন আছে। এবারে সমযোজী বন্ধন থাকার ফলে তাতে কি হয়, তাদের মধ্যে আকর্ষণী প্রভাবটা খুব কম থাকে। মানে দুটো যে পরমাণু বা যতগুলো পরমাণুই তাদের পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধন করছে, সেই সমযোজী বন্ধনের দৃঢ়তা অপেক্ষাকৃত কম, যতটা কিনা আয়নীয় যৌগের ক্ষেত্রে বন্ধনের দৃঢ়তা পাওয়া যায়। কারণ আয়নীয় যৌগের ক্ষেত্রে তোমরা দেখো, দুটো আয়ন পরস্পরের সঙ্গে আকর্ষণী প্রভাব দ্বারা যুক্ত আছে, কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হচ্ছে, যদি এই দুটো পরমাণু হয়, তারা তাদের যোজ্যতা ইলেকট্রনকে শেয়ার করছে, নিজের মধ্যে আদান প্রদান করছে। এবার আদান প্রদান করবার পরে আবার একটা ঘটনা কি হয়, যদি দুটো পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, তখন একজনের থেকে আরেকজনের দিকে ইলেকট্রন একটু বেশি স্থানান্তরিত হয়, যেটাকে আমরা পোলারাইজেশন বলি। পোলারাইজেশন হওয়ার ফলে সেখানে তো কোনো একজনের ওপরে ইলেকট্রন বেশি হবে আর কোনো একজনের ওপরে ইলেকট্রন কম হবে। তার ফলে কি হচ্ছে, বন্ধনটা সেরকমভাবে দৃঢ় থাকছে না, দুর্বল হয়ে পড়ছে, তাই সহজে বিয়োজিত হয়ে যেতে পারে। সেই কারণে মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট অত্যন্ত কম হয়। আচ্ছা, আর কি পয়েন্ট হতে পারে? আর একটা পয়েন্ট হতে পারে যে ক্যাটিনেশন প্রপার্টি, যেটা বলছিলাম, ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্ম দেখা যায় বেশি, কিন্তু ইনঅর্গ্যানিক কম্পাউন্ডে কোথাও শৃঙ্খল গঠন ধর্ম আমরা দেখি না, এটাও একটা পার্থক্য। তারপরে পয়েন্ট কি হতে পারে? তারপরে পয়েন্ট সমাবয়বতা, এটাও আমরা পড়ব। সমাবয়বতা, সমাবয়বতা বা আইসোমেরিজম। আইসোমেরিজম দেখা যায়, সমাবয়বতা বা আইসোমেরিজম দেখা যায়। সমাবয়বতা বিষয়টা কি, যদিও আমরা এর পরে ডিটেলসে আলোচনা করব, তাও এখন একটু ছোট্ট করে বলে দিই। সমাবয়বতার মধ্যে দেখো, এই ওয়ার্ডটার মধ্যেই কিন্তু তোমরা কিছুটা অংশ যদি দেখো, সমাবয়ব মানে সমান অবয়ব, অবয়ব মানে দেখতে কি রকম হচ্ছে, তো একই রকম দেখতে, সমান অবয়ব একই রকম দেখতে হচ্ছে, কিন্তু তাদের গঠনটা আলাদা। এবারে তোমরা ভাবে যে এই কথাটার আবার মানে কি, একই রকম দেখতে আবার গঠন আলাদা মানেটা কি? একই রকম দেখতে কার ভিত্তিতে? ফর্মুলার ভিত্তিতে, কেমিক্যাল ফর্মুলা যেটা বা রাসায়নিক সংকেত যেটা, সেই হিসাবে একই রকম দেখতে, কিন্তু তাদের গঠনটা আলাদা। এই উদাহরণ মানে এইটা নিয়েও তোমরা হয়তো আগে পড়েছো। আমি যদি বলি C2H6O, তো এইটাকে এভাবে লেখা যায়, আমরা লিখতে পারি এইটা। দেখো, দুটো যৌগেরই সংকেত কিন্তু C2H6O। তোমরা যদি হিসাব করে দেখো, কার্বন দুটো আছে, হাইড্রোজেন 6টা আছে, অক্সিজেন 1টা আছে। দুটো যৌগর সংকেত কিন্তু সেম, কিন্তু তাদের গঠনটা আলাদা। একটা ইথানল আর একটা ইথার, ডাইমিথাইল ইথার। তো সেই হিসাবে এটা সমাবয়বতা ধর্ম দেখাচ্ছে, কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে সমাবয়বতা ধর্ম দেখা যায় না। আচ্ছা, লাস্ট পয়েন্ট, যার দ্বারা আমরা জৈব যৌগকে অজৈব যৌগের থেকে পার্থক্য করতে পারি, সেটা হচ্ছে কি, যে সমগণীয় শ্রেণী। সমগণ থেকে সমগণীয় শ্রেণী, অর্থাৎ হোমোলগ সিরিজ। হোমোলগ সিরিজ।
দেখা যায়। তো এই সমস্ত পয়েন্ট বিচার করে আমরা কোনো যৌগ জৈব যৌগ হবে নাকি অজৈব যৌগ হবে সেগুলো খুব সহজেই শনাক্ত করে নিতে পারি। তো হোমোলগ সিরিজটা কি? দেখো, হোমোলগ মানে সমগণীয় শ্রেণী। সমগণ এই কথাটা ব্যবহার করে সমগণীয় শ্রেণী বলা হয়েছে। সমগণ মানে ধরো আমি বলতে পারি যে বয়েজ মানে বয়েজের একটা গ্রুপ, সবাই ছেলে। গার্লস একটা গ্রুপ, সবাই মেয়ে। তো মেয়েগণ আর ছেলেগণ একটা গ্রুপ। ছেলে মানে যেখানে ছেলেদের গ্রুপটা বলছে সেখানে সবাই ছেলে আছে, আর যেখানে মেয়েদের গ্রুপটা বলছে সেখানে সবাই মেয়ে আছে। এইবার কেউ কম বয়সী মেয়ে, কেউ বেশি বয়সী মেয়ে যেমন রয়েছে, তেমনি কম বয়সী ছেলে, বেশি বয়সী ছেলে এরকমও রয়েছে। তো সমগণীয় শ্রেণীর ক্ষেত্রেও ঠিক ওই জিনিসটাই ঘটে। একটা উদাহরণ তোমাদেরকে দিই এই সমগণীয় শ্রেণীর। মনে করো CH3OH, এইটার নাম তোমরা সবাই জানো, মিথানল। মিথানলের পরবর্তী অ্যালকোহল হচ্ছে CH3CH2OH, ইথানল। তাহলে সমগণ কেন? কারণ মিথানলটাও একটা অ্যালকোহল এবং ইথানলটাও একটা অ্যালকোহল। তাহলে এটা অ্যালকোহলের গণ, মানে অ্যালকোহলের গ্রুপ, যেখানে একটা ছোট অ্যালকোহল একটা বড় অ্যালকোহল। ছোট অ্যালকোহল কেন? কারণ এখানে একটা কার্বন বিশিষ্ট অ্যালকোহল। বড় অ্যালকোহল কেন? এটা দুটো কার্বন বিশিষ্ট অ্যালকোহল। তো এই অ্যালকোহলগুলোর ক্ষেত্রে একটা সামঞ্জস্যতা বা একটা বিশেষ ধর্ম আছে। কি ধর্ম? দেখো, তুমি যদি এই অ্যালকোহল আর এই অ্যালকোহলের মধ্যে পার্থক্য করো তাহলে দেখবে এই যে CH2 অংশটা এইটা বৃদ্ধি পাচ্ছে। আমি যেটা সার্কেল করলাম একটু খেয়াল করো, CH2 অংশটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ তুমি অ্যালকোহলের যে সিরিজটা লিখবে সেখানে প্রথম যে অ্যালকোহল তার পরবর্তী যে অ্যালকোহলগুলো লিখছো বা কনজিকিউটিভ যে অ্যালকোহলগুলো লিখছো, প্রত্যেকটা অ্যালকোহলের মধ্যে কিন্তু CH2 করে ডিফারেন্স থাকবে। অর্থাৎ মিথানলের পরবর্তী অ্যালকোহল ইথানল, ইথানলের পরবর্তী অ্যালকোহল প্রোপানলে আবার কি হবে? ইথানলের থেকে আরেকটা CH2 বেড়ে যাবে। প্রোপানলের পরে যখন বিউটানল লিখবে সেখানে আবার একটা CH2 বেড়ে যাবে। অর্থাৎ CH2 করে করে কিন্তু যথাক্রমে বাড়তে থাকবে। প্রত্যেকটা যে সমগণ আছে প্রথম জন এবং তার পরের জনের মধ্যে CH2 করে ফারাক থাকবে। বোঝাতে পারলাম? তো এই ছিল অর্গানিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স। তো এবারে আমরা সরাসরি চলে যাব যে অর্গানিক কম্পাউন্ডকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। আমরা অর্গানিক কম্পাউন্ড সম্পর্কে কিছু একটা আইডিয়া তো পেলাম, তো এবার আমরা দেখব যে কত রকমের অর্গানিক কম্পাউন্ড হয়। দেখো, অর্গানিক কম্পাউন্ডের ক্লাসিফিকেশন বুঝতে গেলে তোমাদের কিন্তু রাসায়নিক বন্ধন অর্থাৎ কেমিক্যাল বন্ডিংয়ের সমযোজী বন্ধনের বিষয়টা খুব ভালো করে জানতে হবে এবং তার সাথে কিন্তু ওই সংকরায়নের বিষয়টাও একটু ভালো করে বুঝে রাখতে হবে। তবে গিয়ে কিন্তু তোমরা এই অর্গানিক কম্পাউন্ডের যে ক্লাসিফিকেশনটা করব সেটা খুব ভালো করে আইডিয়া করতে পারবে। ক্লাসিফিকেশন এখানে আমরা দু রকম ভাবে করতে পারি। নাম্বার 1, কার্বনের হাইব্রিডাইজেশনের ভিত্তিতে। কার্বনের হাইব্রিডাইজেশনের ভিত্তিতে দেখো, কার্বন পরমাণু তার 4টে যোজ্যতা ইলেকট্রন, সেই 4টি যোজ্যতা ইলেকট্রন ব্যবহার করে কার্বন কিন্তু 3 রকমের সংকরায়ন ঘটাতে পারে। এটা তোমরা খুব ভালো করেই জেনে রাখো, কারণ কার্বনের ভ্যালেন্স অরবিটাল যদি বলি আমরা তাহলে হচ্ছে 2s এবং 2p। এগুলো তোমরা কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছো। এটাই হচ্ছে এর ভ্যালেন্স অরবিটাল 2s আর 2p। যেহেতু সর্বশেষ শক্তি স্তর
তো এইটাই হচ্ছে ভ্যালেন্স শেল। এবারে যখন কার্বন কোনো সমযোজী যৌগ তৈরি করবে হাইব্রিডাইজেশনের দ্বারা, তখন এই এস এবং পি এই দুটো অরবিটাল, মানে এস আর পি এই দুটো সাব অরবিট ব্যবহার করবে, তাই তো? এস এবং এই পি এই সাব অরবিট ব্যবহার করে কি কি হাইব্রিডাইজেশন ঘটাতে পারে? এসপি ঘটাতে পারে, sp2 ঘটাতে পারে এবং ম্যাক্সিমাম sp3 ঘটাতে পারে। এর বেশি কিন্তু হাইব্রিড স্টেট কার্বনের ক্ষেত্রে পসিবল নয়, বা sp থেকে কম হাইব্রিড স্টেট পসিবল নয়। আচ্ছা, তো সেই হিসাবে হাইব্রিডাইজেশনের ভিত্তিতে যদি আমরা অর্গানিক কম্পাউন্ডকে ক্লাসিফিকেশন করি, তাহলে আমরা দু রকম পাবো। ক্লাসিফিকেশন করলে দু রকম পাবো। একটা হবে স্যাচুরেটেড, আর একটা হবে আনস্যাচুরেটেড। ক্লাসিফিকেশনটাও তোমরা ভালো করে বুঝবে, স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে হচ্ছে সম্পৃক্ত, এবং আনস্যাচুরেটেড মানে হচ্ছে অসম্পৃক্ত। এবারে সম্পৃক্ত আর অসম্পৃক্ত বিষয়টা কি? দেখো, কার্বন যদি 4টে ইলেকট্রন ব্যবহার করে 4টে সমযোজী বন্ধন তৈরি করে, তখন তার হাইব্রিড স্টেট হবে sp3। আমি খুব সহজ একটা তোমাদের টেকনিক শিখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা হাইব্রিড স্টেট বার করতে পারবে। দেখো, 4টে সমযোজী বন্ধন তৈরি করেছে, সবকটা কিন্তু সিঙ্গেল বন্ড। ভালো করে দেখো, সব এখানে আমি যেগুলো এঁকেছি সেগুলো হচ্ছে সব সিঙ্গেল বন্ড। এবার প্রত্যেকটা সমযোজী বন্ধনে দুটো করে ইলেকট্রন আছে। টোটাল কতগুলো ইলেকট্রন ব্যবহার করেছে? 8টা ইলেকট্রন, তাই তো? এগুলো তো সব সিগমা বন্ড। সিঙ্গেল বন্ড যেগুলো তাদেরকে আমরা সিগমা বন্ড বলি। 4টে যে সিঙ্গেল বন্ড আছে বা সিগমা, এগুলোকে আমরা সিগমা বন্ড বলি। আচ্ছা, এবারে এই সিগমা বন্ড প্রত্যেকটাতে তো দুটো করে ইলেকট্রন আছে, তাহলে টোটাল 8টা সিগমা ইলেকট্রন। এবারে 8টা সিগমা ইলেকট্রনকে রাখতে গেলে টোটাল কতগুলো অরবিটাল আমাদের লাগবে সেটা এবার ভাবো। একটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে 8টা ইলেকট্রন থাকতে গেলে 4টে অরবিটাল দরকার। কিভাবে 4টে? একটা s অরবিটাল আর 3টে p অরবিটাল, সেই কারণে sp3। ঠিক আছে? এইবারে sp2 কি করে হবে? ধরো এই কার্বন এই রকম ধরনের বন্ধন তৈরি করেছে, তাহলে এই যৌগটাতে সিগমা বন্ধন কতগুলো আছে? এই একটা সিগমা বন্ধন, এই একটা সিগমা বন্ধন, এবং এই ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ধন। তাহলে এখানে টোটাল সিগমা ইলেকট্রন কটা আছে? 6টা। তো 6টা সিগমা ইলেকট্রনকে রাখতে গেলে কটা অরবিটাল লাগবে? 3টে অরবিটাল লাগবে, একটা s আর দুটো p। সেই কারণে এই ধরনের যদি কোনো যৌগ দেখো, সেই যৌগে কার্বন হবে sp2 সংকরায়িত। এবার যদি তোমরা এরকম কোনো যৌগ দেখো যেখানে কার্বনের মোট দুটো সিগমা বন্ধন আছে, আর অতিরিক্ত যে দুটো রয়েছে তারা পাই বন্ড তো হাইব্রিডাইজেশনের, ওগুলো তো হাইব্রিডাইজেশনের ফলে তৈরি হয় না। পিওর যে অরবিটালগুলো থাকে, পি অরবিটালগুলো থাকে, তারা পাশাপাশি অভিলেপনের ফলে পাই বন্ড তৈরি করে। তো এখানে সিগমা ইলেকট্রন হচ্ছে 4টে। তো 4টে সিগমা ইলেকট্রন রাখতে দুটো অরবিটাল লাগবে, একটা s আর একটা p। তো সেই কারণে এই কার্বনটা হবে sp সংকরায়িত। এইভাবে তোমরা হাইব্রিড স্টেট বার করতে পারো যে কোনো পরমাণুর ক্ষেত্রে, যদি এই রুলটা ফলো করো। এটা তোমাদের হেল্প করবে। এইবারে আসো সম্পৃক্ত আর অসম্পৃক্তর বিষয়টা কি। সম্পৃক্ত মানে হচ্ছে, এখানে তো আমরা কার্বন যৌগ নিয়েই পড়ছি, আর তো কোনো যৌগ নিয়ে পড়ছি না। তো কার্বনের সম্পৃক্ত জৈব যৌগ বলতে গেলে যেখানে কার্বনের সবকটা বন্ধনে সিগমা বন্ড থাকবে, কার্বন পরমাণুর সবকটা বন্ধন সিগমা বন্ধন থাকবে, তো সেইটা হয়ে যাবে সম্পৃক্ত। তাহলে এখানে আমরা লিখতে পারি যে কার্বন হ্যাজ অল সিগমা বন্ডস। আর অসম্পৃক্ত হলে তখন এই দুটো ক্যাটাগরি তোমাকে বলতে হবে।
যেখানে পাই বন্ডস থাকবে, সেটা একটা থাকুক বা দুটো থাকুক, যাই থাকুক, সেটা হবে অসম্পৃক্ত। কার্বন হ্যাজ পাই বন্ডস। ঠিক আছে, কার্বন হ্যাজ পাই বন্ডস। তাহলে বোঝা গেল যে কার্বনের স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড আর আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড কোনগুলো। তাহলে এই যে ডাবল বন্ড বলো বা ট্রিপল বন্ডওয়ালা যৌগগুলো সব অসম্পৃক্ত, আর সব সিগমা বন্ডওয়ালা কম্পাউন্ডগুলো সম্পৃক্ত। নেক্সট ক্লাসিফিকেশন আমরা কিভাবে করি দেখা যাক। সেকেন্ড আমরা যে ক্লাসিফিকেশনটা করব সেইটা হচ্ছে কার্বন শৃঙ্খলের গঠন কিরকম তার উপরে। কার্বন চেনের কার্বন চেনের গঠনের ভিত্তিতে। ওকে, তো সেটা কি এবার দেখা যাক, পরে আমি বুঝিয়ে দিচ্ছি। তো অর্গানিক কম্পাউন্ড, তো প্রথম যেটা হচ্ছে, প্রথম আমরা ভাগ করব অ্যাজ ওপেন চেন। তোমরা একটু ইংলিশ নামগুলো শিখতে থাকো, তাতে তোমাদের সুবিধাই হবে, কারণ অর্গ্যানিকে বাংলাটা তো হ্যাঁ অবশ্যই তোমরা বাংলায় পড়বেই, তার সাথে সাথে ইংলিশটাও যদি জেনে রাখো তোমাদের সুবিধা হবে পরবর্তীকালে। একটা হচ্ছে ওপেন চেন আর একটা হচ্ছে ক্লোজ চেন। ক্লোজ চেন অর সাইক্লিক। সাইক্লিক আমি বাংলাটা বলে দিচ্ছি। ওপেন চেন মানে হচ্ছে মুক্ত শৃঙ্খল, চেন মানে শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল, আর এটা হচ্ছে বলয় আকার। বলয় আকার। মুক্ত শৃঙ্খলকে আবার ভাগ করা যায়। আচ্ছা, মুক্ত শৃঙ্খলগুলোকে বলা হয় অ্যালিফ্যাটিক, এটা জেনে রাখো। মুক্ত শৃঙ্খলকে বলা হয় অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিক এর আবার দু রকম ভাগ আছে, একটা হচ্ছে স্ট্রেট চেন, একটা হচ্ছে স্ট্রেট চেন, আর একটা ব্রাঞ্চড চেন। ব্রাঞ্চড চেন। স্ট্রেট চেন মানে হচ্ছে এই যে ওপেন চেন। ওপেন চেন বলতে কি, কার্বনের একটা জৈব যৌগ যার দুই প্রান্তটা মুক্ত আছে। ঠিক আছে, ধরো এই যে এই প্রান্ত থেকে, আমি এই মার্কারটা দিয়েই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই প্রান্ত থেকে কার্বন চেনটা শুরু হয়েছে, গিয়ে এই প্রান্তে শেষ হয়ে গেছে, মুক্ত আছে দুটো প্রান্ত, তাই ওপেন চেন। আচ্ছা, স্ট্রেট চেন কি, এই প্রান্ত থেকে শুরু হয়ে এই প্রান্তে শেষ হয়েছে একদম একটা লাইনের মতো, ওপরে নিচে কোনো শাখা শৃঙ্খল কিছু নেই, সেটা হবে স্ট্রেট চেন। ব্রাঞ্চ চেন কোনটা, যদি ওপরে নিচে এরকম কোনো ব্রাঞ্চ থাকে বা শাখা থাকে, তখন সেটা শাখা শৃঙ্খল বা ব্রাঞ্চড চেন। তো এই দিকের ক্লাসিফিকেশনটা কমপ্লিট হয়ে গেল। আমরা এবার ডান দিকের ক্লাসিফিকেশনটা দেখি। সাইক্লিকের প্রথমে দুটো ভাগ আছে, একটা হচ্ছে হোমোসাইক্লিক, হোমোসাইক্লিক, আর একটা হচ্ছে হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক বা আরেকটা হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক মানে একটা বলয় তৈরি হচ্ছে। এবার বলয় মানে তোমরা তো পড়েছো, এরকম বেনজিন তো পড়েছো তোমরা, এই স্ট্রাকচারটা জানো। তো এটা একটা বলয় আকার বা ক্লোজ। দেখো চেনটা কিন্তু কোথাও মানে খোলা নেই। এই যে কার্বন চেনটা শুরু হলো, কার্বন 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 কার্বন, এই যে চেনটা শুরু হলো, গিয়ে আবার দেখো এর সাথে এই লাস্টের কার্বনটা জুড়ে গেছে, রিং হয়ে গেছে বা বলয় আকার হয়ে গেছে। তো এই ধরনের অর্গানিক কম্পাউন্ডকে বলা হয় সাইক্লিক বা ক্লোজ চেন স্ট্রাকচার।
স্ট্রাকচার ওয়ালা অর্গ্যানিক কম্পাউন্ড। এবার হোমোসাইক্লিক কাদের বলে? এই যে বলয়টা বা এই সাইক্লিক স্ট্রাকচারটা যদি একই পরমাণু দ্বারা তৈরি হয়, এই যে সাইক্লিক স্ট্রাকচারটা সবকটা কার্বন পরমাণু দ্বারা তৈরি হয়েছে, কার্বন পরমাণু সেম পরমাণু, তাই জন্য হোমোসাইক্লিক। হোমোসাইক্লিক মানে সেম অ্যাটম দ্বারা তৈরি বলয়, হোমোসাইক্লিক। আর হেটেরোসাইক্লিক কোনগুলো? হেটেরোসাইক্লিক মানে কার্বনের সাথে সাথে অন্য পরমাণুও থাকতে পারে। অন্য পরমাণু কি কি? নাইট্রোজেন হতে পারে, সালফার হতে পারে, অক্সিজেন হতে পারে, এরকম ধরনের অন্য কিছু পরমাণু থাকতে পারে কার সঙ্গে? কার্বনের সঙ্গে, তখন সেইটা হয়ে যাবে হেটেরোসাইক্লিক। আচ্ছা, এই হোমোসাইক্লিকের আবার দুটো ভাগ আছে। হেটেরোসাইক্লিকের আর ভাগ নেই, হোমোসাইক্লিকের লাস্ট দুটো ভাগ, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক, আর একটা হচ্ছে অ্যারোম্যাটিক। অ্যালিসাইক্লিক আর অ্যারোম্যাটিক। অ্যালিসাইক্লিক মানে কার্বনেরই যৌগ, শৃঙ্খল মানে কার্বনেরই বলয়াকার যৌগ, আর অ্যারোম্যাটিক মানেও কার্বনেরই বলয়াকার যৌগ। এবার তোমরা বলবে এই দুটোর মধ্যে তাহলে কি পার্থক্য আছে? পার্থক্য এটাই, অ্যারোম্যাটিক যৌগে বলয়াকার যৌগ তৈরি হওয়ার পরেও সেখানে দ্বিবন্ধন উপস্থিত থাকবে, কিন্তু দ্বিবন্ধনের অবস্থানগুলো এরকম একটা ছেড়ে একটা জায়গাতে হবে। আবার বলছি, অ্যারোম্যাটিকটা বলছি, ভালো করে শোনো। অ্যারোম্যাটিক যৌগ হচ্ছে তারাই যেটা বলয়াকার যৌগ তো অবশ্যই, কারণ আমরা বলয়াকার যৌগের এখানে ক্লাসিফিকেশন পড়ছি, তো বলয়াকার যৌগেরই মধ্যেই দ্বিবন্ধন থাকবে, কিন্তু অল্টারনেট পজিশনে। অল্টারনেট পজিশনে দেখো, এইখানে ডাবল বন্ড আছে, তারপরে পজিশনটা ফাঁকা, তারপরে ডাবল বন্ড আছে, আবার তারপরে পজিশন ফাঁকা, তারপর ডাবল বন্ড আছে, আবার তারপরে পজিশনটা ভ্যাকেন্ট বা ফাঁকা। এই রকম যৌগগুলোকে বলা হয় অ্যারোম্যাটিক। আর অ্যালিফ্যাটিক কি? অ্যালিফ্যাটিক বলয়াকার যৌগ তো হবেই, কিন্তু তাতে যে ডাবল বন্ড থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। থাকতেও পারে, নাও পারে, না থাকলেও সেটা অ্যালিসাইক্লিক, আর যদি এরকম থাকেও তাহলেও সেটা অ্যালিসাইক্লিক। কিন্তু এই অ্যারোম্যাটিক কম্পাউন্ডের মতো অল্টারনেটভাবে ডাবল বন্ড থাকবে না, অল্টারনেটভাবে ডাবল বন্ড থাকবে না। যদি অল্টারনেটভাবে ডাবল বন্ড থাকে তাহলে সেটা আর অ্যালিসাইক্লিক হবে না, তখন সেটা ওই ক্লাসে চলে যাবে। বোঝাতে পারলাম? ধরো এরকম একটা যৌগ আছে, এরকম একটা যৌগ আছে, এরকম 6 মেম্বার, এটাও 6 মেম্বার, এটাও 6 মেম্বার। 6 মেম্বার কি? 6 জন মেম্বার, মানে 6 জন পরমাণু মিলে এই বলয়টা তৈরি করেছে, সেই কারণে আমরা এই নামগুলো ইউজ করি। এখন তোমাদের এইগুলো শিখতে হবে। 6 মেম্বার্ড রিং, আর এইটা 4 মেম্বার্ড রিং, 4 মেম্বার্ড রিং। ওকে, তো এইখানে দেখো বলয়াকার, কিন্তু ডাবল বন্ডগুলো অল্টারনেট পজিশনে নেই, মানে এইখানে ডাবল বন্ড আছে, এইখানে ফাঁকা, এইখানেও ফাঁকা, কিন্তু এটাই দেখো ওরকম নেই, ওটা একটা পজিশনের পর পর ডাবল বন্ড আসছে। তো সেই কারণে এটাকেও আমরা এই অ্যালিসাইক্লিকের উদাহরণ হিসাবে বলতে পারি। ঠিক আছে, তো এরকম প্রচুর এক্সাম্পল পাবে অ্যারোম্যাটিক, অ্যালিসাইক্লিক বা এখানে যে ক্লাসিফিকেশন করলাম তাদের প্রত্যেকে। তো এইবারে আমরা আরেকটু গভীরে ঢুকি। নেক্সট আমরা পড়ব যে ফাংশনাল গ্রুপ কাকে বলে এবং কত রকমের ফাংশনাল গ্রুপ আছে আর তাদের নাম কি কি। যখন আমরা নোমেনক্লেচার স্টার্ট করব, IUPAC নোমেনক্লেচার, তখন এই প্রত্যেকটা টাইপ যৌগের বিশেষ উদাহরণ এর সাথে তাদের নামকরণ কিভাবে করা হয় বা তাদের কত রকমের ভ্যারাইটি আছে সেইগুলো কিন্তু আমরা সব দেখব। আচ্ছা, এই যে লাস্টের যে ক্লাসিফিকেশন টেবিলটা আমি করলাম, যেখানে মুক্ত শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল যে বিষয়গুলো আমি বললাম, এদেরও কিন্তু স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড হতে পারে, হতে পারে না মানে হবেই।
প্রথমে আমি যে ক্লাসিফিকেশনটা বলেছিলাম সেটা কার্বনের সংকরায়ন অবস্থার ভিত্তিতে, তারপরে করলাম গঠনের ভিত্তিতে। এবার তোমাকে তাকে প্রথমে গঠনটা দেখতে হবে, তারপরে তার মধ্যে যে কার্বন পরমাণু রয়েছে তারা সব সমযোজী বন্ধ মানে সিঙ্গেল বন্ড তৈরি করে আছে নাকি সিঙ্গেল বন্ডের সাথে সাথে ডাবল বন্ডও তৈরি করে আছে, সেই বিচার করে তুমি স্যাচুরেটেড কি আনস্যাচুরেটেড আবার তার ক্যাটাগরিতে ফেলবে। তো আমি এখানে ওই দুটো ক্লাসিফিকেশানকে একসাথে করেই দেখাতে পারতাম, কিন্তু তাতে টেবিলটা অনেক বড় হয়ে যাবে আর একটু কমপ্লিকেটেড দেখতে লাগবে, জটিল দেখতে লাগবে। সেই কারণে আমি আলাদাভাবে দুটো বললাম যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তো নেক্সট হচ্ছে আমাদের আলোচনার বিষয় ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক। কার্যকরী মূলক, তো কার্যকরী মূলক কাদের বলে? যার দ্বারা কার্য সম্পাদিত হয়। যার দ্বারা কার্য সম্পাদিত হয়। কার কার্য সম্পাদিত হবে? কার? অর্গানিক কম্পাউন্ডের। অর্গানিক কম্পাউন্ডের কার্য সম্পাদিত হবে। কি কার্য? অবশ্যই রাসায়নিক কার্য। রাসায়নিক কার্য এবং কিছু ভৌত কার্য, অবশ্যই ভৌত কার্য। ভৌত কার্য তো বলে না, মানে ভৌত ধর্ম নির্ধারিত হবে আর কি, সেই গ্রুপটাকে বলা হয় কার্যকরী মূলক। ফাংশন মানে কার্য, তো যার দ্বারা কার্য সম্পাদিত হয় অর্গানিক কম্পাউন্ডের, ভৌত এবং রাসায়নিক, তো সেই গ্রুপটাকে আমরা বলছি ফাংশনাল গ্রুপ। এখন এই গ্রুপ কীরকম হতে পারে সেটা জানতে হবে। গ্রুপ হতে পারে এনি পার্টিকুলার atom or any group of atoms, ঠিক আছে, যার দ্বারা ওই ফাংশনটা নির্ধারিত হয়। যেমন তুমি মনে করো তুমি কি করলে, বাড়িতে একটা পাখা লাগিয়েছো, ঠিক আছে, তো পাখার ফাংশনটা আলাদা, তার কাজ কিভাবে নির্ধারিত হয়? তার মধ্যে যে মোটর বা তার মধ্যে যে ইলেকট্রিক যে ক্যাপাবিলিটিগুলো আছে বা তার যে ইলেকট্রিক্যাল বৈশিষ্ট্যগুলো আছে তার দ্বারা নির্ধারিত হয় যে হ্যাঁ আমি পাখাটা কোনো ইলেকট্রিক কানেকশানের সাথে কানেক্ট করলে, সুইচ অন করলে বা ইলেকট্রিসিটি পাঠালে ফ্যানটা ঘুরবে, আমি হাওয়া পাবো, তাই তো? এইভাবেই তো তার কাজটা নির্ধারিত হচ্ছে। অর্থাৎ তার মধ্যে যে ইলেকট্রিক্যাল ফিচারগুলো আছে সেটা কিভাবে নির্ধারিত হচ্ছে? তার মধ্যে উপস্থিত ইলেকট্রিক্যাল সার্কিটের ওপর। তারপর মনে করো সাইকেলের যে তোমার যন্ত্রপাতিগুলো আছে বা সাইকেলটা যেভাবে ম্যানুফ্যাকচার হচ্ছে, সাইকেলের ফাংশনটা কিভাবে নির্ধারিত হচ্ছে? সাইকেলের যে পার্টসগুলো যেভাবে তাকে অ্যাসেম্বল করা আছে সেইটাকে আমি কিভাবে ইউজ করতে পারি? আমি প্যাডেল ঘোরালে সাইকেলটা আমাকে এগিয়ে নিয়ে যাবে বা রাস্তায় চলতে আমাকে সাহায্য করবে। এখন নিশ্চয়ই সাইকেল নিয়ে আমি পাখার জায়গায় কানেক্ট করে দিলে ফ্যানের মতো হাওয়া দেবে না, বা ফ্যানটাকে নিয়ে আমি রাস্তায় গড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো না। তাহলে প্রত্যেকটা জিনিসের মধ্যে যে তার যে ইনস্ট্রুমেন্টেশন বা তার যে গঠনটা, সেটা বা সে কী কাজ করবে সেটা কিসের ওপর নির্ভর করছে? সে কী জিনিস দিয়ে তৈরি, তাই না? প্রত্যেকেরই তাহলে একটা নিজস্বতা আছে। তো এইখানে যে অর্গানিক কম্পাউন্ডের কথা আমি বলছি, সেই অর্গানিক কম্পাউন্ডের যে নিজস্বতা বা তার যে রাসায়নিক চরিত্র বা ভৌত চরিত্র, সেগুলো নির্ধারিত হচ্ছে কিছু বিশেষ অ্যাটমের উপস্থিতি বা কিছু কালেকটিভলি কিছু গ্রুপ অফ অ্যাটমের উপস্থিতি। কিছু অ্যাটমের উপস্থিতি বললে সেখানে কি হচ্ছে? সেখানে অক্সিজেন হতে পারে বা কোনো হ্যালোজেন হতে পারে,
তাই না? হ্যালোজেন হতে পারে, সালফার হতে পারে। একক মানে একক এলিমেন্ট হিসাবে বা মৌল হিসাবে উপস্থিত থেকে তার ধর্ম নির্ধারণ করতে পারে, বা গ্রুপ অফ অ্যাটম হিসাবে। গ্রুপ অফ অ্যাটম বলতে ধরো CN OH COOH বা CHO বা CO, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, এরকম অনেক ধরনের কিন্তু গ্রুপ অফ অ্যাটমস হতে পারে, বা তাদের মধ্যেকার বন্ডিংটাও হতে পারে, যে কিনা তার ওই চরিত্রগুলোকে, ভৌত এবং রাসায়নিক উভয় চরিত্রকে নির্ধারণ করতে পারে। তো আমরা সেই সমস্ত গ্রুপকে বলে থাকি ফাংশনাল গ্রুপ। ক্লিয়ার? এবার আমরা ফাংশনাল গ্রুপের কিছু উদাহরণ দেখব এবং তাদের কি কি নাম হয় সেগুলো একটু দেখে নিই। চলো। বেশ কয়েকটা ফাংশনাল গ্রুপের নাম তোমাদেরকে জানতে হবে। আমি তোমাদেরকে এখানে যে কটা বলে দেব সে কটাই মেনলি ইম্পর্টেন্ট, ওইগুলো ব্যবহার করি পরে আমাদের কাজ আছে। এইটাকে যেমন বলা হয় ডাবল বন্ড, এইটা তো তোমরা জানোই, এটা কি বলবো, ডাবল বন্ড। এটা ফাংশনাল গ্রুপ এবং এটা হচ্ছে তাদের নেমস। এইগুলো এখানে আমি ফাংশনাল গ্রুপ লিখছি আর তার নিচে তাদের নামগুলো লিখছি। এটা হচ্ছে ট্রিপল বন্ড, OH, হাইড্রক্সিল, CN, সায়ানো, X, X মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাই হতে পারে। তো এগুলোকে বলা হয় হ্যালাইড। NH2, একে বলা হয় অ্যামিন। NO2, একে বলা হয় নাইট্রো। নাইট্রো। এটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। CH হচ্ছে অ্যালডিহাইডিক বা অ্যালডিহাইড, অ্যালডিহাইড গ্রুপ। এটা হচ্ছে কার্বনিল। এটা হচ্ছে এস্টার, এস্টার। অ্যামাইড, এটা অ্যানহাইড্রাইড, এটা অ্যানহাইড্রাইড। এইটা হচ্ছে হ্যালো কার্বনিল। হ্যালো মানে ফোন করার হ্যালো নয়, কিন্তু এটা হ্যালোজেনের থেকে হ্যালো কথাটা এসেছে, হ্যালো কার্বনিল। আরও আছে SH, SH মানে থাইঅল, থাইঅল। আরও একটা কি যেন SO3H একটা রয়েছে, কোথায় লিখি বলো তো? আচ্ছা এখানে লিখি, এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড।
মোটামুটি তোমরা এই কটা ফাংশনাল গ্রুপ যদি জেনে রাখো তাহলে তোমাদের ক্লাস 11-এর সাথে সাথে ক্লাস 12টাও মেকআপ হয়ে যাবে। কারণ এই সমস্ত নিয়েই তোমাদের ক্লাস 11-এ তো পড়তে হবেই, ক্লাস 12-এ গিয়েও দেখবে অর্গ্যানিকের আরও অনেক কিছু তোমাদের পড়তে হচ্ছে। সো এগুলো তোমাদের হেল্প করবে। সো দিজ আর দি ফাংশনাল গ্রুপস। ওকে, নেক্সট আমরা দেখব হোমোলগ সিরিজ। হোমোলগ সিরিজ নিয়ে তোমাদেরকে আমি আগেই একদম আজকে ক্লাসের শুরুতেই একটুখানি আইডিয়া দিয়েছিলাম। আরেকবার একটু ছোট্ট করে বলে দিই হোমোলগ সিরিজ জিনিসটা কি। হোমোলগ সিরিজ মানে সমগণীয় শ্রেণী, সমগণ থেকে সমগণীয় শ্রেণী। তো যেমন দেখো CH4 এটা মিথেন, মিথেন, তাই তো? এবার মিথেন হচ্ছে একটা স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড, তাই না? যেখানে কার্বনের সবকটা বন্ধন হচ্ছে সিগমা বন্ড। তো মিথেনের পরবর্তী স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড কে হবে? খুব স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো, এর মধ্যে যদি আমি CH2 কে ঢুকিয়ে দিই, আরও CH2 কে যদি ঢুকিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? C2H6, যেটা নাম হচ্ছে ইথেন। তারপরে কি হবে? C3H8, এটা হচ্ছে প্রোপেন, তাই না? এগুলো সব হচ্ছে স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড, স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। আর এই যে পাশাপাশি যে দুটো যৌগ তাদের মধ্যে ডিফারেন্স যদি বলা হয়, ডিফারেন্স কি আছে? ডিফারেন্স CH2 করে ডিফারেন্স আছে। তুমি ইথেন থেকে প্রোপেন দেখো CH2 ডিফারেন্স, মিথেন থেকে ইথেন দেখো CH2 ডিফারেন্স। তো এইভাবে তুমি পরপর আরও চলে যাও, CH2 করে বাড়িয়ে চলে যাও, যতগুলো পাবে সব হচ্ছে এরা একই সমগণীয় শ্রেণী বা হোমোলগ সিরিজের অন্তর্গত, স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড যদি বলা হয়। আর এই সমস্ত নিয়ে আমরা এর পরবর্তী আলোচনাতেই যাব। তো এইগুলোকে কি বলে তোমরা খুব ভালো মতোই জানো, এদেরকে বলা হয় অ্যালকেন বলে, তোমরা ভালো মতোই জানো। আরও অনেক কিছু নাম বলা হয়, অনেক কিছু, এগুলো তোমরা আস্তে আস্তে পড়তে পড়তে শিখবে, কিছু হয়তো শুনেও এসেছো আগে। তো অ্যালকেন তো বলে, ভালো কথা। কেন অ্যালকেন বলে বা অ্যালকেন কথাটা কেন? এরা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয় তৈরি স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড তো অবশ্যই, কিন্তু যেহেতু কার্বন আর হাইড্রোজেনের সমন্বয় তৈরি এদেরকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন অবশ্যই স্যাচুরেটেড। তো স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে IUPAC কনভেনশনে নাম দেওয়া হয় অ্যালকেন হিসাবে। এটা আমরা কেউ নামকরণ করিনি, এটা IUPAC বলে দিয়েছে যে স্যাচুরেটেড হাইড্রোকার্বন যারা থাকবে, অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন, শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেনের সমন্বয় যে যৌগগুলো আমরা পাবো সম্পৃক্ত যৌগ হিসাবে, তাদেরকে তোমায় অ্যালকেন হিসাবেই বলতে হবে। অ্যালকেনকে আরেকটা নাম দেওয়া হয়, এটা IUPAC কনভেনশন অনুযায়ী এদেরকে বলা হয় প্যারাফিন। এটা মনে রাখবে, অ্যালকেনগুলোকে প্যারাফিনও বলে, অ্যালকেনগুলোকে। ওকে, তো আজকের আলোচনাটা আমি এই পর্যন্তই রাখছি। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব আরও কিছু বিশেষ পয়েন্ট নিয়ে, কারণ নোমেনক্লেচার করতে যাওয়ার আগে আমাদের আরও কিছু ছোটোখাটো বিষয় জেনে রাখা দরকার, যেগুলো আমাদের নোমেনক্লেচার করতে হেল্প করবে। সো আজকে ভিডিও এই পর্যন্ত থাক। ভিডিওটা তোমরা অবশ্যই ভালো করে দেখো, কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আবার পরের ভিডিওতে কথা হবে। গুড বাই।